নমস্কার বন্ধুরা, আজকে 1 ডিসেম্বর 2024, রাত প্রায় 11:30 আর 1 ঘন্টা পরে 2রা ডিসেম্বর শুরু হয়ে যাবে, রবিবার। আর একটা বছর আস্তে আস্তে কিরকম ফুরিয়ে গেল। 2024 আমাদের কাছ থেকে বিদায় নেয়ার শেষ মাসটা রয়েছে, আর 1 মাস পরেই আবার জানুয়ারি 2025 শুরু হবে। এই বছরে শেষ 6টা মাস কেমন একটা ওলট পালট হয়ে চলে গেল, তাই না? আজকে আমার শরীরটা একটু ভালো নেই, আমার হয়তো গলাটা একটু অন্যরকম লাগতে পারে আপনাদের। আজকে প্রথমে একটা ভালো খবর দিয়ে শুরু করি। এটা আমার ব্যক্তিগত জীবনে একটা সুখবর, যে আমি মাঝে মাঝে একটু আধটু সিনেমা বানাই, একটু সিনেমায় অভিনয় করি। এটা আমার ডাক্তারির বাইরে একটা নেশা বলতে পারেন। তো আমার একটি ছবি, শর্ট ফিল্ম, কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা 21 থেকে 26 ডিসেম্বর এই সময়টা হবে, তাতে মনোনীত হয়েছে, সিলেক্টেড হয়েছে। আরও 2-3টে ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে, কিন্তু কলকাতাটা যেহেতু কলকাতায় হবে, সেহেতু এটা একটা আমার কাছে একটা ভালো খবর যে আমার কাজ মানুষের ভালো লেগেছে। ওখানে মুখ্য চরিত্রে 2জন বর্ষিয়ান অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছেন। একজন হচ্ছেন ফাল্গুনী চট্টোপাধ্যায়, যিনি একজন মঞ্চাভিনেতা, যিনি প্রচুর সিনেমায় পার্শ্ব চরিত্রে, প্রচুর শর্ট ফিল্মে এবং প্রচুর থিয়েটার করা মানুষ, এবং প্রচুর থিয়েটার লিখেছেন, প্রচুর থিয়েটারে ডিরেকশন দিয়েছেন, মানে নাটকের ডিরেকশন যেটা বলে। একজন অসাধারণ চরিত্র উনি। ঘটনাচক্রে বলতে পারেন আবির চট্টোপাধ্যায়, যিনি বিখ্যাত অভিনেতা এবং নায়ক, তার বাবা। আরেকজন হচ্ছেন মাননীয়া মানসী সিনহা, যিনি বর্তমানে ডিরেকশন করছেন, পরিচালনা করছেন একটা সিনেমা। এটা আমাদের গল্প প্রচণ্ড জনপ্রিয় হয়েছে, আরেকটি আসতে চলেছে 5 নম্বর স্বপ্নময় লেন, এবং প্রচুর সিনেমায় অভিনয় করেন, প্রচুর সিরিয়ালে অভিনয় করেছেন, অনেক নাটকে অভিনয় করেছেন। তো এনারা 2জন আমার গল্প তাদের ভালো লেগেছিল, তারা আমার কাছে গল্পে সাড়া দিয়ে আমার সংক্ষিপ্ত যে ছোট ছবি তাতে অভিনয় করেছিলেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এবং আমার যারা কলাকুশলী ছিল এবং আমার সঙ্গে ক্যামেরার পিছনে যারা ছিলেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। ছবিটা আশা করি আপনাদের কোনো না কোনো সময় দেখাতে পারবো। শর্ট ফিল্ম তো, ওটা বেশিরভাগ জায়গায় দেখানো যায় না, মানে সিনেমা হলে তো দেখানো যায় না। ওই ফেস্টিভ্যালগুলো বা যদি কোনো OTT প্ল্যাটফর্ম দয়া করে নেয়, তাহলে সেখানে হয়তো দিয়ে আপনাদেরকে পরে শেয়ার করতে পারবো। ডাক্তারদের জীবন নিয়ে লেখা, মানে কি বলি বলুন তো, জীবনটা না আস্তে আস্তে এমন একটা জিনিস হয়ে যাচ্ছে যেন কিছু জিনিস খড়কুটোর মতো আঁকড়ে বাঁচতে ইচ্ছা করছে। এইগুলো হচ্ছে তার মধ্যে একটা। আমার জীবনে কেমন যেন গুলিয়ে যাচ্ছে, তাই না? দুটো জিনিস অদ্ভুতভাবে ফিল করছি আজকে। সোশ্যাল মিডিয়ার যুগে যাই বলুন না কেন, জীবনটা এত ফাস্ট হয়ে গেছে যে ঘটনা, এক একটা ঘটনা যেন এক একটা ঘটনাকে খুব তাড়াতাড়ি সরিয়ে দিচ্ছে। মানে এই যে সিনেমার কথা বললাম, সিনেমাতে যেরকম হয় না, খুব দ্রুত কাট করে করে একটা সিন থেকে আরেকটা সিনে চলে যায়, খুব তাড়াতাড়ি একজন বড় হয়ে যায়। আগে অমিতাভ বচ্চন বা অন্যান্য বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর সিনেমাগুলো দেখা হতো যে নাম দেখাতে দেখাতে একজন বড় হয়ে গেল অল্প সময়ের মধ্যে। এখন যেন সেরকম ভাবে হচ্ছে, একটা ঘটনা আরেকটা ঘটনাকে যেন ঢেকে দিয়ে চলে যাচ্ছে। অগাস্ট মাসের শুরুতে যেটা হলো, বাংলাদেশে একটা অভূতপূর্ব গণ আন্দোলন হলো, যেটাতে একদম বাংলাদেশের যে প্রেসিডেন্ট শেখ হাসিনা, তিনি বাধ্য হলেন দেশ ছেড়ে পালিয়ে যেতে এবং ভারতে এসে আশ্রয় নিলেন, এবং সেখানে মিলিটারি রাজ চালু হলো, যেটা মিস্টার ইউনুস, যিনি নোবেল বিজয়ী এবং তার সাথে বাংলাদেশের একজন বুদ্ধিজীবী, তার হাতে একটা সরকার এলো। যদিও পরবর্তীকালে ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে এই মোহাম্মদ ইউনুস, ইনি 2007 সাল থেকে কিন্তু বিভিন্নভাবে এই ঘটনাটার জন্য লড়ে যাচ্ছিলেন, চেষ্টা করে যাচ্ছিলেন যাতে বাংলাদেশে তিনি একটা জায়গা রাজ ধরতে পারেন। তারপর হঠাৎ করে চলে এলো আমাদের এই অভয়ার নৃশংস হত্যা এবং খুন, এবং সেখানে অদ্ভুতভাবে বাংলাদেশের ঘটনাগুলো কিরম যেন ঢাকা পড়ে গেল। আবার এরপর এলো
এক একটা ঘটনা, শাসক দলের বিভিন্ন মানুষের বক্তব্য, তার মধ্যে 6টা উপনির্বাচন, তাদের ফলাফল, সারা দেশব্যাপী বিভিন্ন নির্বাচনের ফলাফল, আবার এক একটা ঘটনা ঢেকে গেল। অভয়ার হত্যা মামলা বা ধর্ষণের মামলা বা ধর্ষণ হত্যা দুটির মামলা এখন নিয়মিত সেখানে কিন্তু শুনানি হয়ে চলেছে। প্রায় 200-র ওপর মানুষের বয়ান নেওয়া হবে, বয়ান নেওয়ার প্রক্রিয়া চলছে, কিন্তু সেটার ব্যাপারে কিন্তু কোনো খবর আমরা পাচ্ছি না। তার কারণে 1 নম্বর, সেটা ক্লোজ ডোরে হচ্ছে। যে কোনো ধর্ষণ মামলা কখনো ওপেনলি হয় না, কখনো যেহেতু অভয়ার নাম ডিসক্লোজ করা যাবে না সেহেতু এটা একদম বন্ধ ঘরে হয়, এবং সেখানে নাকি মা বাবাও অ্যালাউড হচ্ছেন না। আর সাংবাদিকরা তো কোনো খবর পাচ্ছেন না, এবং তারা খবরটা থেকে একটু লেস ইন্টারেস্টেড হয়ে গেছেন, কারণ যারা এই আন্দোলনটা চালাচ্ছিলেন সেই ডাক্তাররা এখন নিজেদের কাজে চলে গেছেন। এবং মানুষ বোধহয় এক্সপেক্ট করেছিল যে ডাক্তাররা ডাক্তারি ছেড়ে দিয়ে সারাক্ষণই এই আন্দোলনটা করে যাবেন, কিন্তু সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা তো ফুল টাইম পার্টি ক্যাডার নই যে আমাদের এটাই কাজ। তো সেই জায়গায় যেতে হয়েছে। আমাদের জুনিয়র ভাই বোনদেরও পরীক্ষায় বসতে হয়েছে, পড়াশোনায় বসতে হয়েছে, কারণ আলটিমেটলি তোদের পড়াশোনা করে আপনার আমার মতো মানুষকে তো বাঁচাতে হবে, সুস্থ করে তুলতে হবে। তো সেখানে গাফিলতি বা সেখানে ফাঁকি হলে, যদি সেখানে আন্দোলনের জন্য ফাঁকি হয়ে যায়, তাহলে আলটিমেটলি মানুষ সাফার করবে। আমি তখন বলবো যে ডাক্তারগুলো পড়াশোনা করেনি, ওই সময় আন্দোলন করেছে বলে আজকে আমরা ভুল চিকিৎসায়, কম চিকিৎসায়, বিনা চিকিৎসায় মারা যাচ্ছি বা আরো বেশি অসুস্থ হয়ে পড়ছি। ওরা যদি আন্দোলন করে তখন আপনারাই বলবেন যে হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার আসছে না, তো সেক্ষেত্রে আমাদের পরিষেবা কি হবে? আমরা তো হাসপাতালে এসে পরিষেবা পাচ্ছি না। তো সেখানে ডাক্তারদের তো দীর্ঘমেয়াদী আন্দোলন করার কোনো প্রশ্নই নেই, কারণ ডাক্তারি এমন একটা পেশা যেখানে এমার্জেন্সি বা আপৎকালীন ব্যাপারটা যুক্ত থাকে। মানুষকে খুব দ্রুত চিকিৎসা করতে হয়, অনেক মানুষ দ্রুততার অভাবে মারা যেতে পারেন। তো সেটা চলে গেল। তারপর এলো ইলেকশন, যেটা বললাম। তারপর একজন কাউন্সিলরকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ দিয়ে একটা বাইরের বিহারের কিছু ভাড়া করা যারা হত্যাকারী অপরাধী, সুপারি কিলার বলা হয়, তারা এসে গুলি করতে গেল, কিন্তু অদ্ভুতভাবে গুলিটা ফসকে গেল, গুলিটা ফায়ার হলো না, আটকে গেল। এত প্রফেশনাল লোকজন জীবনে কোনোদিন ভুল করেনি, কিভাবে ভুল করে গেল জানা যায় না। সেখান থেকে বেরিয়ে এলো গুলশান কলোনি বলে একটা কলোনির নাম, যেখানে ইস্ট ক্যালকাটা যে ওয়েটল্যান্ড, যে জলাভূমিটা সারা পৃথিবীব্যাপী একটা নাম আছে, যে রেকগনিশন আছে, যে জলাভূমি ভরাট করা যাবে না পরিবেশের দিক থেকে, সেই জায়গাটা ভরাট করতে করতে নাকি প্রায় 120 বিঘা না আরো বেশি বোধহয় ল্যান্ড, যেটার জন্য নাকি এই সমস্যাটা তৈরি হয়েছে জানা গেল। সেটাও আবার কিভাবে অদ্ভুতভাবে ধামাচাপা পড়ে গেল সেটার খবর আমরা জানতে পারছি না। আবার সামনে চলে এলো বাংলাদেশ, এবং বাংলাদেশ কিভাবে সামনে চলে এলো? একজন ইস্কনের সন্ন্যাসী, যদিও এখনো পর্যন্ত আমি যা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারটাও বড় গোলমেলে, জানেন তো। সঠিক তথ্য কে দিচ্ছে, কিভাবে দিচ্ছে জানাটা খুব মুশকিল, কারণ বাংলাদেশের ব্যাপারটা তো সরাসরি আমরা জানতে পারি না। এই যে চিন্ময় কৃষ্ণ দাস, যিনি গ্রেপ্তার হয়েছেন, যার জন্য দেখা যাচ্ছে যে ইস্কনের বিভিন্ন মন্দিরে তার নামে প্রার্থনা করা হচ্ছে, তাকে নাকি ইস্কন একবার সরাসরি অস্বীকার করেছিল যে ইনি আমাদের লোক নন, এবং এর সাথে নাকি 18 বছরের নিচে কোনো বাচ্চার এনার কাছে থাকার কোনো অনুমতি ছিল না। এটাও সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে। এর মিনিং কিন্তু মারাত্মক, ভয়াবহ মিনিং। বলতে চাইছে উনি কোনোভাবে পিডোফিলিক ছিলেন, ইনডিরেক্টলি বলছে, ডিরেক্টলি বলছে না। এটা কিন্তু একটা মারাত্মক অপরাধ। আবার বলা হচ্ছে একজন উকিল মারা যাওয়ার জন্য ওনাকে নাকি অলরেডি কোর্টে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, যে উনি হত্যার সঙ্গে সরাসরিভাবে যুক্ত, একজন উকিল, একজন মুসলমান উকিলের হত্যার জন্য। এবং উনি নাকি প্রচণ্ডভাবে হিন্দু মৌলবাদ বাংলাদেশে প্রচার করছেন। অথচ আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, 24 ঘন্টা যে নিউজ চ্যানেলগুলো, সেখানে কিন্তু একদম উল্টো জিনিস দেখছি। সেখানে দেখছি হিন্দু সংখ্যা লঘুদের কিভাবে ভয়ঙ্করভাবে ওখানে নৃশংসভাবে অত্যাচার করছে, মেরে ফেলা হচ্ছে,
ক্রমশ ওখানে 8% হিন্দুরা আস্তে আস্তে আরও কমে যাচ্ছে, হয়তো 0 হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, হিন্দুদের কোনো অস্তিত্বই থাকবে না বাংলাদেশে, এবং বাংলাদেশ একটা পুরো উগ্র মৌলবাদী একটা উগ্রবাদী দেশ তৈরি হচ্ছে, যেরকম পাকিস্তান আফগানিস্তান হয়ে রয়েছে। একদম সেই পথে চলেছে এবং সেটা পরিচালনা করছেন মোহাম্মদ ইউনুস, একজন নোবেল জয়ী বুদ্ধিজীবী। তার সাথে একটা ভয়ঙ্কর জিনিস হচ্ছে, যেটাতে আমাদের আগুন, মানে শরীরের আগুন টকবক করে, রক্ত টকবক করে ফুটছে, সেটা হচ্ছে আমাদের জাতীয় পতাকাকে প্রতিটা স্কুল কলেজের সামনে এমনভাবে প্রতীকীভাবে ছবি এঁকে রাখা হয়েছে, যেখানে লোকজন পাড়িয়ে সেখানে ঢুকতে হয়। কতটা অপরাধ, কতটা অন্যায়, কতটা নৃশংস, কতটা ন্যাক্কারজনক, ধিক্কারজনক একটা কাজ হতে পারে। একজন আপনার দেশের লোক আপনার সাথে যাই করুক না কেন, তার জাত যাই হোক না কেন, আপনি একটা অন্য দেশের জাতীয় পতাকাকে এভাবে অবমাননা করতে পারেন না। কারণ সেই দেশের জাতীয় পতাকাকে অবমাননা করার অর্থ হচ্ছে আপনি সেই দেশের মানুষের ইমোশন, মানুষ বা দেশকে মা মনে করে। আমরা এমনভাবে শিখিয়ে পড়ে বড় হয়েছি যে দেশ মাতৃকা বলি, বন্দে মাতারাম বলি। আমাদের কিন্তু দেশকে আমাদের কাছে মা মনে করি, যে মা আমাদের স্তনপান করিয়েছেন সেই মা মনে করি আমরা। সেখানে একজন আমাদের জাতীয় পতাকাকে যদি পা দেয়, সে বাচ্চা হোক, বুড়ো হোক, যেই হোক না কেন, সে আমাদের মায়ের উপর পা দিচ্ছে, মায়ের শরীরে পা দিচ্ছে। এই জিনিসটা কিন্তু আমরা কিছুতেই মেনে নেবো না, সে যে ঘটনাই ঘটুক না কেন। আর একটা মানুষ যদি অন্যায় করে থাকে, তার জন্য গোটা জাতিকে অপমান করা যায় না, অন্যায় করা যায় না। আর উল্টোটা আমরা করব না, আমরা বাংলাদেশের পতাকাকে নিজেদের পাপোশ করব না। ছবিতে অনেকে দেখাচ্ছে হয়তো, কিন্তু এটা আমাদের রুচিতে বাধে। আমরা অন্তত এই শিক্ষায় শিক্ষিত হইনি যে আমাদের পতাকাকে কেউ অবমাননা করছে বলে আমরা তাদের পতাকাকে অবমাননা করব। আমরা এর তীব্র প্রতিবাদ করি এবং ব্যক্তিগতভাবে আমার মাননীয় দেশের সর্বোচ্চ প্রধানমন্ত্রী এবং আমার রাজ্যের সর্বোচ্চ প্রধান মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, যদি এটা সোশ্যাল মিডিয়ার ফেক না হয়ে থাকে, যদি এই ধরনের ঘটনা সত্যতা হয়ে থাকে, ইমিডিয়েট অবিলম্বে আপনারা আপনাদের সোর্স থেকে, সে এম্বাসি হতে পারে, যাই হতে পারে, বাংলাদেশ সরকারকে সতর্ক করুন। এবং যদি তারা সেই সতর্কতা না মানে, আপনাদের উচিত এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। 56 ইঞ্চি ছাতি শুধু থাকলেই হবে না, বা 15 বছর আগে ছিল, এখন বয়স বেড়ে গেছে আর 56 ইঞ্চি ছাতি নেই, এসব বললে হবে না। যদি না থাকে তাই নিজে সরে যান, আরেকজন 56 ইঞ্চিকে নিয়ে আসুন। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না, যে আমাদের রাজ্যকে, আমাদের পতাকাকে, জাতীয় পতাকাকে অবমাননা করবে, তার জাত দেখার কোনো জায়গা নেই, তার ধর্ম দেখার কোনো জায়গা নেই। সে দোষী, সে অন্যায় করেছে, তার শাস্তি অবশ্যম্ভাবী। ঠিক একইভাবে যদি বাংলাদেশে ইস্কনের এই ভদ্রলোক চিন্ময় কৃষ্ণ দাস, তিনি যদি এমন অন্যায় করে থাকেন যেটা বাংলাদেশি আইন তথা সাধারণ মানুষের বুদ্ধির আইন অনুযায়ী তিনি অন্যায় করেছেন, তার যা সাজা পাওয়ার কথা সেটাও তিনি পাবেন। তার জন্য যে আন্দোলন হচ্ছে, হিন্দুদেরকে কোনোভাবে সেখানে যদি সংখ্যালঘু বলে তাদেরকে অত্যাচার করা হয়, তার প্রতিবাদ কিন্তু আমরা করব। আমাদের জাতীয় পতাকা অবমাননা করলে আমরা করব, তাতে আপনারা যা ভালো বুঝেন করবেন। অদ্ভুত ব্যাপার, কোন ঘটনাটা ঠিক, কোন ঘটনাটা ভুল, কিছুই বোঝা যাচ্ছে না, এবং সমস্ত কিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যেরকম আমাদের অভয়ার ক্ষেত্রে হলো। এবং এই দুটো ঘটনা, বাংলাদেশের আর অভয়ার মধ্যে একটা অদ্ভুত যোগাযোগ যেন হচ্ছে। একটা সময় যখন বাংলাদেশে এই জিনিসটা তৈরি হলো, ভেবে দেখুন, 5 মার্চ নাগাদ, আমার বেশ মনে আছে, এই 5 অগাস্ট নাগাদ, 5 অগাস্ট নাগাদ ওখানে, মানে অগাস্টের শুরু থেকেই আর কি, একটা প্রচণ্ড সমস্যা তৈরি হলো, যেটা একদম পিকে গিয়ে 5 অগাস্টে পৌঁছলো। তার পরের দিন সম্ভবত আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের ছেড়ে চলে গেলেন। আর যেদিনকে ওনার এই মরদেহ নিয়ে যে শোক মিছিল বেরোনোর কথা, সেই দিন সকালেই কিন্তু জানা গেল অভয়ার মৃত্যুর কথা, হত্যার কথা। এইখানে একটা অদ্ভুত পট পরিবর্তন। এখানেও বাংলাদেশি সরকার পুরো ব্যাপারটাতে একদম চুপ করে রয়েছে। এইখানেও শুরুতে আমাদের সরকার যেমন প্রথমে খুব জোরে জোরে কথা বলল যে সিবিআই আমরা আজকে বললে আজকে দিয়ে দেব, হত্যাকারীর ফাঁসি, প্রথমে তো বলল যে ধর্ষিতার ফাঁসি চাই, তারপর একটুখানি সংশোধন করে বলল যে না, যে ধর্ষণকারী তার ফাঁসি চাই। হ্যাঁ, সেইখান থেকে হঠাৎ করে একদম চুপ হয়ে গেল, কোনো কথা নেই, স্পেক্টি নট।
চারদিকে আন্দোলন হচ্ছে, মানুষের প্রচন্ড প্রচন্ড আবেগ, আমাদের প্রচন্ড প্রচন্ড আবেগ। আমরা কি বলবো, আবেগে এতটাই সেই সময় আবেগ তাড়িত হয়ে গেছিলাম। আমাদের বোন তো, আমাদের মেয়ে তো, আমরা আবেগ তাড়িত না হলে কি করে হবে? মনুষ্যত্ব, মানুষ তো আমরা। তো আমাদের সেই আবেগের কোনো মূল্যই দিল না সরকার, কোনো সরকার কোনো মূল্য দিল না, না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার, কেউ কোনো মূল্য দিল না। আজকে 30শে নভেম্বর একটা জায়গায় কনভেনশন হচ্ছে, সেখানে রাজ্য সরকারের এক ভদ্রলোক ডেকে পাঠাচ্ছেন আর সবাই, সমস্ত ডাক্তাররা সেখানে চলে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। অথচ সেই সময় কোনো রকম কোনো উত্তর নেই। ঠিক যেরকমটা ঘটেছে বাংলাদেশে, বাংলাদেশ সরকার নিশ্চুপ, মানুষজন রাস্তায় নেমে আন্দোলন করছে, প্রতি ঘরে ঘরে আগুন জ্বালানো হচ্ছে, প্রতি ঘরে ঘরে মানুষ বানানো হচ্ছে। ক্যামেরা তো মিথ্যে কথা বলবে না। হ্যাঁ, পুরনো ছবি দেখাতে পারে, ভেরিফাই করে নিতে হবে আমাদের, পুরনো ছবি দেখাতে পারে, ফেক রিপোর্ট দিতে পারে, কিন্তু ক্যামেরা তো মিথ্যাচার করবে না। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ সরকার চুপ। বাংলাদেশ সরকার তো এটাও বলতে পারে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো ফেক, সেগুলো মিথ্যা, সেটাও তো বলছেন। ঠিক যেরকম অভয়ার ক্ষেত্রে আমাদের রাজ্য সরকার একদম চুপ, মুখে কোনো কথা নেই। উল্টে ডাক্তারদের এখন বোঝানো হচ্ছে, ডাক্তারদের বোঝানো হচ্ছে দেখুন আমরাও তো পঞ্চায়েতে যাই, আমাদেরও তো বন্যার তো দুর্গত যে মানুষের শুনতে হয়, আমরা তো মাথা ঠান্ডা করে শুনি। আরে হ্যাঁ রে ভাই, ডাক্তারদের সবার মাথা গরম, শুধু রাজনীতিবিদদের মাথা ঠান্ডা। 5খানা 6খানা বাউন্সার নিয়ে একটা দামি গাড়ি দাও, বুলেট প্রুফ গাড়িতে করে গিয়ে অনেক কথা শোনা যায়। ক্ষমতা থাকলে এমার্জেন্সিতে 20 জন মানুষ নিয়ে এসছে একটা মৃতদেহ বা মৃতপ্রায় রোগী, হ্যাঁ, তাকে বাঁচাতে না পারলে সেই 20 জনের হাত থেকে বাঁচার প্রসেসটা কি দেখেছেন? ফোন করে জানাতে হবে হেল্পলাইন নম্বরে, ওই টাইম দেবে নাকি লোকে? মাথায় একটা ডান্ডা মারার জন্য কোনো টাইম দেয় লোকে? হেল্পলাইনে ফোন করব তারপরে সাহায্য আসবে, মজা হচ্ছে নাকি? তাহলে স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য মন্ত্রক, পুলিশ মন্ত্রক কি করতে আছে? এক একটা হাসপাতালে পুলিশের যে ডিপো বসানো হয়েছে, পুলিশের যে থানা বসানো হয়েছে, কি করতে আছে তারা? ব্যক্তিগতভাবে ফোন করে একজন এমপিকে বলতে হবে, একজন শাসক দলের নেতাকে জানাতে হবে এবং তারপর পদক্ষেপ নেওয়া হবে। কি বলেন, কি বলতে চান বুঝতে পারি না। তারপরে বরিষ্ঠ ডাক্তারদের নাম ধরে ডাকা হচ্ছে, নাম ধরে বলা হচ্ছে। জানি না তারাও কি মনে করেন, তারা কিছু বলেন কি বলেন না কেন বুঝতে পারি না। সিনিয়র মানুষ, বয়সে সিনিয়র, কমসে কম রেসপেক্টও দেবে। আগে একটা দাদা, পরে একটা দাদা তো বসাবে বা দা তো বসাবে, নাম ধরে ডাকছে। কি জানি মানে কোন অ্যাসপেক্টে তাই সে আরেকজনকে নাম ধরে ডাকতে পারে আমার জানা নেই। আমি তো আমার থেকে বয়সে বড় যাদের, তাদের দিদি দাদা বা স্যার বলে যা বলতে অভ্যস্ত। ইভেন যদি আমার হসপিটালে সিস্টার হন, তাকেও আমি সিস্টার দিদিই বলি। সে আমার থেকে বয়সে ছোট হলেও বলি, কারণ ওই রেসপেক্টটা তাকে দিতে হয়, দেওয়া উচিত। আমার রুগীরা এলে সে ছোট, আমার থেকে বয়সে ছোট হলেও তাকে মা বলি বা বাবা বলি, এটা বলতে হয়, এটা শ্রদ্ধা, এটা সম্মান। সে আমাকে নিজেকে দেখাতে এসছে, আমি যদি তাকে তার গোপন অঙ্গ দেখাতে বলি, তাহলেও সে এক কথা তার গোপন অঙ্গ আমাকে দেখাতে রাজি হয়ে যায়। সে আমাকে এই সম্মানটা দিচ্ছে, আমাকে সেই সম্মানটা দিতে হয় তাকে, এটা অবশ্য কর্তব্য আমার জন্য। তো সেখানে একজন ডাক্তারকে একটা মঞ্চ থেকে একজন অ্যাড্রেস করছে তার নাম ধরে, যেখানে আমি ব্যক্তিগতভাবে জানি সে বয়সে বড়। আর এদের ভরসাতে আমাদের এমার্জেন্সি সামলাতে হবে, আমাদের হসপিটাল সামলাতে হবে এবং আমাদের আশা করতে হবে যে যখন একটা মব অ্যাটাক হবে ডাক্তারদের উপর, আমরা হেল্পলাইনে ফোন করে 10 বার 1 টিপুন 2 টিপুন করতে করতে তারপর সেখানে রিপ্লাই দেব। কিভাবে আর লোকজনও সেখানে নাচতে নাচতে চলে যাচ্ছে, কথা শুনছে, প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, হয়তো সবকিছু একদম স্মুথলি চলবেও। মানুষের কি মিনিমাম বিবেক বুদ্ধি সব চলে গেছে, বোঝা যাচ্ছে না, বুঝলেন তো? বড্ড কনফিউজড হয়ে যাচ্ছি চারদিকে। নিজেদের বন্ধু, নিজেদের কাছের লোকজনকে দেখছি কিরম ভাবে চোখের সামনে পাল্টে যেতে।
যারা আন্দোলন করছিল, যারা মিটিং মিছিলে যাচ্ছিল, তারা হঠাৎ করে কিরম যেন পাল্টি খেয়ে যাচ্ছে। অদ্ভুত একটা পরিবেশ তৈরি হয়েছে। কে যে কি চায়, কে যে কি করছে ভেতরে ভেতরে, কার জীবনে কি আছে, এই বোঝার মানে আমার একটা কথা বলতাম খুব মানে মজা করে আর কি, হাতিকে পায়জামা পরানো একই জিনিস। মানে হাতিকে পায়জামা পরানোটা যত শক্ত কাজ, হ্যাঁ, কেমন যেন মনে হয় যে একটা মানুষকে চেনা, হ্যাঁ, সে এতদিন বন্ধু রূপে ছিল, কিন্তু সে যে কখন আমার পিছনে পিছনে কিছু একটা করছে বা আমাকে বলছে যে আমি তোকে সাপোর্ট করি, আমি তোকে সমর্থন করি, কিন্তু পিছনে পিছনে আমার বিরুদ্ধে কিছু একটা করার চেষ্টা করছে বা তাকে মানে আমার বিরুদ্ধে ব্যাপারগুলোকে সাপোর্ট করছে, বোঝা ভারী মুশকিল। ঠিক যেরকম বোঝা যাচ্ছে না সোশ্যাল মিডিয়ার আচরণ, কে ঠিক কে ভুল, কতটা ঠিক, কোনটা সুপার ইম্পোজ, কোনটা এআই জেনারেটেড, কোনটা ট্রুথ। সত্যি কথা বলতে আজকে সত্য ব্যাপারটা কিরকম যেন একটা ধোঁয়াটে হয়ে গেছে, সকালের আকাশের মতো যেন কুয়াশায় আচ্ছন্ন। এই কুয়াশা থেকে তুমি সত্যটা কিভাবে খুঁজে বের করবে, কতটা তোমায় এগিয়ে যেতে হবে, তুমি কতটা ক্লিয়ারেন্স পাবে আর কতটা ধোঁয়া পাবে, এইটা কিন্তু বলা খুব মুশকিল। আর দিন দিন কলকাতার এই সত্যের আবহাওয়াটা দিল্লির আকাশের মতো হয়ে যাচ্ছে, পুরোটাই কুয়াশায় ঢাকা। এখান থেকে একটা সঠিক জায়গায় পৌঁছানোটা ভারী মুশকিল হয়ে যাচ্ছে দিন দিন। তাই আগামী 2025 কিভাবে আসবে, কি নিয়ে আসবে জানি না। 2014 যে শেষ, 24-এর যে শেষ 6টা মাস এবং চলছে, ঘটনাটা ঘটতে থাকছে, মানে পুরোপুরি ঘেঁটে দেওয়ার পক্ষে যেন যথেষ্ট। সব জায়গায় যেন ঘেঁটে যাচ্ছি, বুঝলেন তো। মনে হচ্ছে বারে বারে যে শুধুমাত্র নিজের কাজটা করে যাও। এই যে মাননীয় একজন অভিনেতার উপর আমাদের খুব রাগ হয়েছিল, উনি একটা অদ্ভুত কথা বলেছিলেন যে আমরা নিজের কাজটা করে যাব, আমি নিজের কাজটা করবো, অন্য কিছু আমার ভালো লাগছে না। এখন মাঝে মাঝে মনে হচ্ছে যে হ্যাঁ, সমাজে কি হচ্ছে ভুলে যাও, টিভি দেখো না, সোশ্যাল মিডিয়া শুনো না, নিজের কাজটা যেটুকু পারো করে যাও, তারপর যা হবে দেখা যাবে। কারণ কে যে ঠিক কে যে ভুল, এই যে চিন্ময় কৃষ্ণ বাবু উনি ঠিক, ইসকন ঠিক, না বাংলাদেশের সরকার ঠিক, সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করাটা ঠিক, না উগ্র মৌলবাদের প্রতিবাদ করাটা ঠিক, অভয়ার কেন হত্যা হলো, খুন হলো, সেটা বের করাটা ঠিক, নাকি থ্রেড কালচারটাকে দেখা সেটাকে শুধরানো ঠিক, নাকি সিকিউরিটিটাকে ঠিক করা ঠিক, নাকি শাসক দলকে তাবেদারি করা উচিত যাতে তারা দয়া করে আমাদের কাজগুলো করে দেয়। কোনটা ঠিক কোনটা ভুল, কেন ঠিক কেন ভুল, পুরো ব্যাপারটা যেন ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমার আগের ভিডিওতে অনেক মানুষ আমাকে বলেছেন যে ডাক্তারবাবু সাবধানে থাকবেন, আপনারা আমার ভালো চান আমি জানি। বিশ্বাস করুন, সাবধানে থাকা না থাকার সাথে না বাঁচা মরাটা একদম নির্ভরশীল নয়। পঙ্কজবাবুকে দেখুন কিভাবে চলে গেলেন, একজন প্রাক্তন আইজি, এইরকম একটা স্পাইন সোজা করা। হ্যাঁ, আজকে ইসকনের একজন মানুষের কাছেও কিরম ভাবে যেন সিদ্ধাড়া সোজা রাখার কথাটা শুনতে পেলাম, কোথাও না কোথাও সিদ্ধাড়া যেন একই জায়গায় চলে যাচ্ছে। এবার পঙ্কজবাবুর সিদ্ধাড়া সোজা ছিল, তিনি সিদ্ধাড়া সোজা রেখেছিলেন, তিনি ব্রেন স্ট্রোক হয়ে চলে গেলেন। এবার কেউ বলতেই পারেন যে উনি টেনশনে ছিলেন, কারণ টেনশনে ব্লাড প্রেশার বাড়লে স্ট্রোক হওয়ার প্রবণতা বাড়ে। অথচ তিনি বেনারসে একটা লেকচার দিতে গেছিলেন, সুতরাং আপাতভাবে ওনার বেশি টেনশন হওয়ার কথা নয়। উনি সেই সময় অন্তত শাসক দলের দ্বারা আক্রান্ত হয়ে থানায় তাকে ধরে নিয়ে যায়নি বা তাকে রাস্তায় হেনস্থা করেনি। বলা খুব মুশকিল, জানেন তো, কোন জিনিসটার জন্য কি হচ্ছে বলা খুব মুশকিল। তাই শুধু আমাকে নয়, আপনারা সবাই সাবধানে থাকুন। শুধু সাবধানে থাকুন না, চোখ কান খোলা রাখুন, আর নিজের মনে সত্যটাকে খুঁজে বের করার চেষ্টা করুন। কারুর কথা বিশ্বাস করবেন না। আমি বলছি, আমি প্রায় আধ ঘন্টা করে রোজ ভিডিও করি, আমার কথা বিশ্বাস করবেন না। নিজের চোখে দুনিয়া দেখুন, যতটা পারেন দেখুন, আর যদি মনে হয় সব গুলিয়ে যাচ্ছে মানে আমার মতো, সব বন্ধ করে দিন। খুব শীঘ্রই আমি না সব বন্ধ করে দেবো, জানেন তো। আমি শুধুমাত্র নিজের মনের দরজাটা খুলে রেখে বাকি মিডিয়ার দরজা, টিভির দরজা সমস্ত বন্ধ করে দেবো। কারণ একটা জিনিস তো দেখে বুঝতে পারছি,
বন্ধু শত্রুর মধ্যে ফারাকটা খুব কম, একটা বিনি সুতির ফারাক। বন্ধুর শত্রু হতে বেশি সময় লাগবে না, শত্রুর বন্ধু হতে বেশি সময় লাগবে না। যে রাজনীতি আমাদের শাসক দল বিরোধী দলে চলছে, সেই একই রাজনীতি আপনার বাড়িতে চলছে, আপনার পাড়ায় চলছে, আপনার বন্ধুদের মধ্যে চলছে, সকল বন্ধু যারা আপনার কলিগদের সহকর্মীদের মধ্যে চলছে, সব জায়গায় এক জিনিস চলছে, সেটা হচ্ছে বোঝার উপায় নেই এবং গুলিয়ে দেয়া, যেখানে কনফিউজড হয়ে যেতে হয়। যতটা সম্ভব নিজেদের কনফিউশন এড়িয়ে চলুন, পরিবারের সঙ্গে চলুন। আশা করি পরিবারের মধ্যে রাজনীতিটা কম, যদিও অনেক রাজনীতি আছে, দুবেলা দেখতে পাচ্ছি, ব্যক্তিগত জীবনেও দেখতে পাচ্ছি, এবং চারধারে আমার সকল যারা পরিচিত রয়েছে, বন্ধু বা শত্রু জানি না, তাদেরও দেখতে পাচ্ছি যে পারিবারিক রাজনীতিও বিরাট একটা জায়গায় পৌঁছে গেছে, ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়ে গেছে অলমোস্ট। সাবধানে থাকুন, নিজের কথা ভাবুন, নিজের আপনজনের কথা ভাবুন, আর ভালো থাকার চেষ্টা করুন। অন্তত আগামী বছরটা যেটা আসছে আর 1 মাস পরে, আমরা সবাই যেন এই অস্থিরতা থেকে বেরিয়ে আসতে পারি, সবাই চলুন কামনা করি। আমি ব্যক্তিগতভাবে ধর্ম বা দেবদেবী মানি না, আমি একটু নাস্তিক স্বভাবের লোক, কিন্তু তাও যদি নিজের মধ্যে কোনো ঈশ্বর থাকে, কোনো ভগবান থাকেন, তাহলে তিনি যেন আমাদের চোখটা খুলে দেন, যে চোখটা খুলে আমরা সত্য জিনিসটাকে দেখতে পাই, এবং এত গুলানোর বাইরে, ওই কুয়াশার বাইরেও একটা আলোর দিকে যেন আমরা এগিয়ে যেতে পারি। চলুন, আপনারাও চেষ্টা করুন, আমিও করি। সফল হব কিনা জানি না, কিন্তু ওই যতদিন শ্বাস আছে ততদিন চেষ্টা তো করতে হবে। চেষ্টাটা খুব জরুরি, লাভ হোক আর না হোক। ভালো থাকবেন। নমস্কার।